আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। এসএসসি 26 এবং 27 ব্যাচ। গতকাল আমি তোমাদের এই রসায়ন পঞ্চম অধ্যায়ের উপরে প্রথম ক্লাসটি নিয়েছিলাম। তো আজকে আমাদের এই অধ্যায়ের উপরে দ্বিতীয় ক্লাসটি নেওয়া হবে। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি। কালকে আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম সেটি হচ্ছে তোমাদের আমরা লাস্ট হচ্ছে পড়িয়েছিলাম তোমাদের অন্যান্য মৌলের অবস্থা। এ পর্যন্তই আমরা কালকে পড়িয়েছিলাম। তো চলো আজকে আমরা তারপর থেকে আলোচনা শুরু করি। তারপর আমাদের এখানে কি দেওয়া আছে? তারপর আমাদের এখানে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে তোমার আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তো আমাদের আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন এটি কি, এটি আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে গতকালকে পড়িয়েছিলাম। তো এখানে তোমাদের বিস্তারিত দেওয়া আছে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের আছে আয়নিক বন্ধন এবং এটির অপর নাম কি? এটির অপর নাম হচ্ছে তোমার তড়িৎযোজী বন্ধন। তো আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কি? আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন হচ্ছে তোমার যে যখন কোনো ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে। গতকালকে কিন্তু ক্যাটায়নের কনসেপ্টটাও তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম। এবং একটি অধাতব পরমাণু সেই ইলেকট্রন কি করে? সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। তখন এই বিপরীত আধান বিশিষ্ট আয়ন দুটির মধ্যে একটি কি তৈরি হয়? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এখন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কি? ধরো আমরা যদি এখানে কল্পনা করি এটি হচ্ছে একটি ক্যাটায়ন, ধরো এটি একটি ক্যাটায়ন আর এটি একটি অ্যানায়ন। এরা কি করে? এরা পরস্পর একজন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে আর সেই ত্যাগকৃত ইলেকট্রন কি করে? অন্য একটি অধাতব পরমাণু কি করে? এই যে ধরো ও যদি ইলেকট্রন ত্যাগ করে, এই ইলেকট্রনটি, এই যে ধরো এটা হচ্ছে তোমার অধাতব পরমাণু, এই অধাতব পরমাণুটি এই ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে তারা কি করে? পরস্পর বন্ধনে যুক্ত হয়। এবং এই যে এখানে যে বন্ধনে তারা যুক্ত হয় এখানে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, যার ফলে এটিকে আমরা কি বলতে পারি? এই বন্ধনকে আমরা বলতে পারি হচ্ছে তোমার আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধন গঠনের ধাপসমূহ তোমাদের নিচে বর্ণনা করা আছে। আয়নিক বন্ধনের ধাপসমূহ প্রথমে যদি আমরা দেখি, প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে তোমার ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে। যদি আমরা এই যে উদাহরণে তাকাই, উদাহরণে কি আছে? এই যে সোডিয়াম। সোডিয়াম কি করে? তোমরা জানো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং এর ইলেকট্রন বিন্যাস আমরা গতকালকেই তোমাদেরকে বলেছিলাম। এর ইলেকট্রন বিন্যাস কত হয়? এর ইলেকট্রন বিন্যাস হয় 2,8,1। এখন প্রত্যেকটি মৌলই যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরে স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, তাহলে সে কি করে? সে তার সর্বশেষ শক্তি স্তরের এই যে সোডিয়াম কি করে? এই একটি ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হয়। এই যে দেখো এখানে দেওয়া আছে সোডিয়াম তার একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। ঠিক একইভাবে তোমার ম্যাগনেসিয়াম, তোমরা জানো যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12 এবং এর ইলেকট্রন বিন্যাসটি যদি আমরা দেখি, এর ইলেকট্রন বিন্যাসটি কি হবে? এর ইলেকট্রন বিন্যাসটি হবে 2,8,2। এখন দেখো এর সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? এর সর্বশক্তি স্তরে ইলেকট্রন রয়েছে হচ্ছে তোমার দুটি। তো ম্যাগনেসিয়াম কি করে? তার যে দুটি ইলেকট্রন সর্বশক্তি স্তরে রয়েছে সেই অষ্টক পূরণ করার জন্য তার এই সর্বশক্তি স্তরে দুটি ইলেকট্রন সে ত্যাগ করে কিসে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়। এরপরে আসো 2 নম্বরে কি আছে? যে অধাতু ইলেকট্রন গ্রহণ করে। আমরা বলেছি যে আয়নিক বন্ধনের সময় কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে আর এই যে অধাতু ইলেকট্রন গ্রহণ করে। তো পর্যায় সারণীর অধাতু কোনগুলো সেটি আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্রুপ 16 এবং 17 এরা কি হয়? এরা হচ্ছে তোমার পর্যায় সারণীতে সাধারণত অধাতু হিসাবে কাজ করে। তো এখানে ক্লোরিন দেওয়া আছে। ক্লোরিন কি হয়? তোমরা জানো যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 17 এবং এর ইলেকট্রন বিন্যাসটি হচ্ছে 2,8,7। তাহলে প্রত্যেকটি ক্লোরিন যে প্রত্যেকটি মৌলই যেহেতু তার সর্বশক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করতে চায়, ক্লোরিনে এখানে কয়টি ইলেকট্রন রয়েছে? এখানে সর্বশক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন এবং কি হয়? এবং সেটি হচ্ছে তোমার এই যে তার সর্বশক্তি স্তরে এই যে 7টি ইলেকট্রন, এই আরও একটি ইলেকট্রনের জন্য সে কি করে? অন্য একটি মৌল থেকে সে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন
মাইনাস আয়নে পরিণত হয়। এই যে তোমাদের এখানে উদাহরণে দেওয়া আছে। এরপরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে তোমার অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি তোমরা জেনে থাকো, সেটি হচ্ছে তোমার কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 8, তাহলে তার ইলেকট্রোমিনাসটি কি হয়? 2,6। এখন দেখো তার অষ্টক পূরণ করার জন্য আর কয়টি ইলেকট্রন প্রয়োজন? তার অষ্টক পূরণ করার জন্য আরও 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়, যার জন্য সে কি করে? 2টি ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাস আয়নে পরিণত হয়। এরপর আমরা যদি আসি 3 নম্বরে, সেটি হচ্ছে কি? বিপরীত আদান বিশিষ্ট আয়নের মধ্যে আকর্ষণ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিপরীত আদান বিশিষ্ট আয়ন আবার সেটি কিভাবে হয়? এই যে দেখো, আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম একটু কি? সোডিয়াম একটি হচ্ছে ধাতু। সোডিয়াম কি করে? তার সর্বশক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? সোডিয়াম প্লাস আয়নে বা পজিটিভ আয়ন, পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। ঠিক সেমভাবে ক্লোরিন কি করে? তার সর্বশক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এই যে পজিটিভ আয়ন এবং এই যে ক্লোরিন নেগেটিভ আয়ন, এটি কি করে? পরস্পরের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? সোডিয়াম ক্লোরাইড গঠন করে বা আয়নিক বন্ধন গঠন করে। এভাবেই তোমার বিপরীত আদান বিশিষ্ট আয়নের মাধ্যমে কি হয়? তোমার আয়নিক বন্ধন গঠিত হয়। এরপরে যদি আমরা আসি, এরপরে আমাদের দেওয়া আছে হচ্ছে এই যে উদাহরণগুলো তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। প্রথম যে উদাহরণটি সেটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড। এইমাত্র আমরা সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটি বুঝিয়েছি। এরপরে দেওয়া আছে হচ্ছে তোমার কি? এরপরে দেওয়া আছে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে এই যে দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমরা জানি ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে তার সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? তার সর্বশক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে 2টি। এবং অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাইলে তার ইলেকট্রোমিনাস যদি আমরা দেখি, ইলেকট্রোমিনাস কি হয়? 2,6। তাহলে অক্সিজেনের অষ্টক পূরণ করার জন্য আরও কয়টি ইলেকট্রনের প্রয়োজন হয়? অক্সিজেনের অষ্টক পূরণ করার জন্য আরও 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়। এবং ম্যাগনেসিয়াম কি করে? তার এই এক্সট্রা যে 2টি ইলেকট্রন অষ্টক পূরণ করার জন্য সে এই 2টি ইলেকট্রন ত্যাগ করে দেয়। ফলে এই ত্যাগকৃত 2টি ইলেকট্রন অক্সিজেন কি করে? এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল যে 2টি ইলেকট্রন, সেটি মূলত কার ইলেকট্রন? সেটি মূলত হচ্ছে তোমার এই যে ম্যাগনেসিয়ামের এক্সট্রা যে 2টি ইলেকট্রন ছিল এখানে, সেই 2টি ইলেকট্রনই কি হয়েছে? অক্সিজেন সে গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? অষ্টকে পরিণত হয়েছে। এরপরে যদি আমরা আসি ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে, ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রেও সেম। ক্যালসিয়ামের আমরা জানি যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসে পারমাণবিক সংখ্যা কত হয়? ক্যালসিয়াম হচ্ছে ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। এবং ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ইলেকট্রন বিন্যাস আমরা কি দেখতে পাই? 2,8,8,2। এখন দেখো সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? সর্বশক্তি স্তরে তোমার ইলেকট্রন রয়েছে হচ্ছে 2টি। তো যেহেতু তার অষ্টক পূরণ করতে হবে, সে কি করে? সে তার এই যে 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন সে ত্যাগ করে কিসে পরিণত হয়? ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়। এবং ওই যে অক্সিজেন, অক্সিজেনের যেহেতু 2টি ইলেকট্রনের ঘাটতি রয়েছে অষ্টক পূরণ করার জন্য, সে অক্সিজেন ওই 2টি ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে তোমার O2 আয়নে পরিণত হয়। এভাবেই আয়নিক বন্ধনের মাধ্যমে কি গঠন করে? একটি পজিটিভ আয়ন এবং একটি নেগেটিভ আয়ন একসাথে যুক্ত হয়ে কি গঠন করে? আয়নিক বন্ধন গঠন করে। তো চলো এরপরে আমরা দেখি, এই যে এখানে তোমাদের দেওয়া আছে যে ধাতু, যেহেতু তোমার ধাতুগুলো কি করে? ইলেকট্রন কি করে? ত্যাগ করে। এই জন্য এরা কিসে পরিণত হয়? এরা হচ্ছে ক্যাটায়নে পরিণত হয়। এরপর অধাতুগুলো কি হয়? অধাতুগুলো হচ্ছে তোমার অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হয়। কিভাবে? কারণ এরা তো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। যেমন একটু আগে তোমাদেরকে আমি ক্লোরিনের উদাহরণটি দেখিয়েছিলাম। এভাবেই দেখো আয়নিক বন্ধনে সাধারণত 1 ও 2 নম্বর গ্রুপের ধাতু এবং 16 ও 17 নম্বর গ্রুপের অধাতুগুলো অংশগ্রহণ করে। এটি আমি তোমাদেরকে প্রথমেই কিন্তু বলেছিলাম। তো চলো এরপরে আমরা কি দেখতে পাই? এরপরে আমরা দেখতে পাই হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী মানে কি? সমযোজী মানে শেয়ার করা। গতকালকে তোমাদেরকে ছোট্ট করে এটি বলেছিলাম। তো দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে। সমযোজী এখানে কি বলা আছে? যে যখন দুটি অধাতব পরমাণু, মনে রাখতে হবে সমযোজী কিন্তু অধাতুর মধ্যেই হয়ে থাকে। কারণ এরা কি করে? এরা নিজেদের মধ্যেই ইলেকট্রন
শেয়ার করে তারা তাদের সর্বশক্তি স্তরের অষ্টক পূরণ করে। যদি আমরা সংজ্ঞাটির দিকে তাকাই, যখন দুটি অধাতব পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন একে অপরের সাথে ভাগাভাগি করে বা শেয়ার করে এক ইলেকট্রন জোড়া গঠন করে এবং ইলেকট্রন জোড় উভয় পরমাণু দ্বারা ব্যবহৃত হয়, তখন যে রাসায়নিক বন্ধন তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে হচ্ছে তোমার সমযোজী বন্ধন বলা হয়। তো এবার আমি তোমাদেরকে গতকালকে হাইড্রোজেনের উদাহরণটি দিয়েছিলাম, আজকে আমি আবার তোমাদেরকে সেটি দিয়ে বোঝাচ্ছি। তোমরা জানো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এখন যদি এর ইলেকট্রন বিন্যাসটি আমরা করি, সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে তোমার একটি। এভাবে এখন দেখো, প্রত্যেকটি মৌলই যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরে পূর্ণ রাখতে চায়, তাহলে কি হাইড্রোজেনের আরও একটি ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এই জন্য হাইড্রোজেন কি করে, তার পাশে আরেকটি হাইড্রোজেন পরমাণু থেকে সেম একটি ইলেকট্রন তারা কি করে, পরস্পরের সাথে ভাগাভাগি করে তারা হাইড্রোজেন অণু গঠন করে এবং তাদের সর্বশক্তি স্তরে কি করে, তাদের সর্বশক্তি স্তরে তারা দুটি অণু গঠনের মাধ্যমে তারা দুটি ইলেকট্রন পরস্পরের মাধ্যমে শেয়ার করে তারা সমযোজী বন্ধন গঠন করে। এবার যদি আমরা আসি সমযোজী বন্ধনের গঠনের কারণ, তা আমরা আগেই বলেছি যে কি করে, অধাতুগুলোই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়। সমযোজী বন্ধন কারা গঠন করে? মনে রাখতে হবে, সমযোজী বন্ধন অধাতু মিলেই সমযোজী বন্ধন তৈরি হয়। কিন্তু যখন দুটি অধাতু একসাথে আসে তখন কি করে, কেউই ইলেকট্রন দিতে চায় না। এখন ধরো যদি আমরা তোমার ক্লোরিনের কথাই যদি চিন্তা করি, ক্লোরিনের সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 7টি ইলেকট্রন রয়েছে। এখন যদি আরও একটি ক্লোরিন আমরা পাশাপাশি আনি, এখানেও কয়টি ইলেকট্রন রয়েছে? 7টি, কিন্তু তার সর্বশক্তি স্তরের ইলেকট্রন দ্বারা পূর্ণ করতে কি সে কি তার ইলেকট্রন দিয়ে দিবে? অবশ্যই দিবে না। কারণ কি, তার তো 8টি ইলেকট্রন এখানে হয়নি। তাহলে তারা কি করে, দুইটি ক্লোরিন পরমাণু পরস্পর পাশাপাশি যুক্ত হয়ে তারা তাদের সর্বশক্তি স্তরে এখান থেকে একটি ইলেকট্রন, এখান থেকে একটি ইলেকট্রন তারা শেয়ার করে তারা এই যে দুইটি ইলেকট্রন পরস্পরের সাথে অষ্টক তারা পূরণ করে থাকে। এরপরে তাই তারা ইলেকট্রন শেয়ার করে, এই যে দেখো লেখা আছে, এবং কি করে, যেহেতু অষ্টক পূরণ হয়ে যায় এবং তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। সমযোজী বন্ধন হচ্ছে অধাতু পরমাণুগুলোর মধ্যে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে গঠিত শক্তিশালী বন্ধন, যা তাদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনে সাহায্য করে। এটি এখানে তোমাদের জন্য বলা আছে। তো এবার চলো, এবার এখানে এই যে আমরা কিছুক্ষণ আগে হাইড্রোজেন অণুর উদাহরণটি দেখেছি, এখানে তোমার হাইড্রোজেন অণুতে বলা আছে যে প্রতিটি হাইড্রোজেন পরমাণুর একটি করে ইলেকট্রন থাকে, তারা কি করে, ইলেকট্রন শেয়ার করে দুটি ইলেকট্রন যুক্ত করে একটি সমযোজী বন্ধন গঠন করে। এই যে চিত্রে দেওয়া আছে, এই যে দেখো, এই একটি হাইড্রোজেন পরমাণু, এই একটি হাইড্রোজেন পরমাণু, এবং তাদের সর্বশক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন রয়েছে? এখানে একটি ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন। তারা কি করেছে, সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে তাদের এই যে দেখো দুইজনেরই সর্বশক্তি স্তরে দুইটি ইলেকট্রন শেয়ার করে তারা তাদের সর্বশক্তি স্তর পূর্ণ করেছে। এরপরে যদি আমরা আসি ক্লোরিন অণু, ক্লোরিনের ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটু আগে উদাহরণটি দেখিয়েছি। তোমার ক্লোরিনের সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 7টি ইলেকট্রন থাকে, এবং এরা কি করে, একে অপরের সাথে একটি ইলেকট্রন শেয়ার করে তোমার ক্লোরিন 2তে বা ক্লোরিন অণুতে পরিণত হয়। অক্সিজেনের ক্ষেত্রেও সেম, তারপরে পানির ক্ষেত্রেও তোমাদের সেম। এরপরে যদি আমরা আসি যে সমযোজী বন্ধন হলো, এই যে কথাটা তোমাদের এখানে লিখে দেওয়া আছে যে সমযোজী বন্ধন হলো অধাতব পরমাণুগুলোর মধ্যেই কেবল ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে গঠিত বন্ধন, যা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনে সাহায্য করে। তো মনে রাখবে, সমযোজী বন্ধন কারা গঠন করে? কেবলমাত্র পর্যায় সারণীতে যে অধাতুগুলো রয়েছে তারাই কেবল তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে তারা পরস্পরের সাথে সমযোজী বন্ধন গঠন করে। এটা কিন্তু পরীক্ষায়, সমযোজী বন্ধন কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো তোমার হচ্ছে কি, আয়নিক যৌগের বৈশিষ্ট্য।
তো আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য এটি কিন্তু তোমাদের সিকিউতে প্রায় এসে থাকে। তো আয়নিক যৌগের প্রথম যে বৈশিষ্ট্য সেটির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা তোমাদেরকে আয়নিক বন্ধন পড়ানোর সময় বলেছি যে একটি ধনাত্মক আয়ন এবং একটি ঋণাত্মক আয়ন তারা কি করে পরস্পরের কাছাকাছি এসে যে বন্ধন গঠন করে, একটি ধনাত্মক আয়ন এবং একটি ঋণাত্মক আয়ন, ধনাত্মক আয়নটি অবশ্যই ধাতব এবং ঋণাত্মক আয়নটি অবশ্যই অধাতব আয়ন দিয়ে গঠিত হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে হচ্ছে তোমার আয়নিক যৌগ বলা হয়। এই যে সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটি, এখানে সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরাইড হচ্ছে কি অধাতু, এবং একটি হচ্ছে ধনাত্মক আয়ন আর একটি হচ্ছে ঋণাত্মক আয়ন, তারা কি করে? তারা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এরপরে কি হয়? আয়নিক যৌগের উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকে। কারণ কি? কারণ তাদের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকে, এজন্য তাদেরকে তোমার আলাদা করতে অনেক বেশি তাপ দিতে হয়, যার ফলে তাদের কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। এই যে এরপরে হচ্ছে দ্রাবণীয়তা বা জলের দ্রাব্য। অধিকাংশ আয়নিক যৌগ কি হয়? পানিতে হচ্ছে দ্রবীভূত হয়। এরপরে তোমরা যদি দেখো আয়নিক যৌগের ক্ষেত্রে যদি সোডিয়াম ক্লোরাইড তোমরা কি হয়, যদি লবণকে তোমরা পানিতে রাখো, লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায় না? হ্যাঁ, অবশ্যই। এই জন্য মনে রাখতে হবে যে আয়নিক যৌগ কি হয়? পানিতে দ্রবীভূত হয়। এরপরে কি হয়? বিদ্যুৎ পরিবাহী। তোমরা জানো যে একটি ধনাত্মক আয়ন এবং একটি ঋণাত্মক আয়ন যদি পরস্পরের সাথে যুক্ত হয় তখন সেখানে কি হয়? বিদ্যুৎ পরিবাহিত হয়। তো দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় এদের মধ্যে তোমার কি হয়? যে তারা বিদ্যুৎ পরিবাহিতা অর্জন করে। এরপরে কি হয়? যে সলিড অবস্থায় তারা শক্ত ও ভঙ্গুর। যদি কোনো একটা, তোমরা এমনিতেই জানো যে কোনো একটা শক্ত জিনিস যদি চাপ লাগে তাহলে কি হয়? ভেঙে যায়। তো এরকম যে সলিড অবস্থায় শক্ত এবং ভঙ্গুর, কঠিন অবস্থায় এরা শক্ত কিন্তু চাপ দিলে এরা কি হয়? এরা হচ্ছে তোমার ভেঙে যায়। এরপরে আসে হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য। এখন সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি? সমযোজী যৌগের মধ্যে আমরা বলেছিলাম যে তারা কি করে? নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে, এবং অবশ্যই সেটি কি হইতে হবে? সেটি অবশ্যই অধাতব পরমাণু হইতে হবে। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে পানি, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। তো এরপরে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয় আয়নিক যৌগের তুলনায়। কারণ কি? কারণ এরা ভ্যান ডার ওয়ালস শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যেহেতু ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে, এই জন্য তারা কি হয়? ভ্যান ডার ওয়ালস শক্তির মাধ্যমে যুক্ত থাকে, যার ফলে তাদের যে আন্তঃআণবিক শক্তি মানে নিজেদের মধ্যকার যে শক্তি সেটি অনেক কম থাকে, যার ফলে এদের সহজে আলাদা করা যায়। এই জন্য এদের কি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের তুলনায় কম থাকে। এরপরে কি তোমার সাধারণত হচ্ছে যে যে সমযোজী যৌগগুলো আছে সেগুলো হচ্ছে তোমার জলে কম দ্রবীভূত হয়, তবে কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন তোমার হচ্ছে পানিতে হচ্ছে কিছু কিছু যৌগ মানে সমযোজী যে যৌগগুলো আছে সেগুলো হচ্ছে তোমার দ্রবীভূত হয়ে থাকে। এরপরে এরা যেহেতু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে, এদের কোনো পজিটিভ কিংবা নেগেটিভ আয়ন পরস্পরের সাথে যুক্ত হয় না, তাই এরা বিদ্যুৎ পরিবাহী নয়। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটা তোমরা পড়লে পরে তোমরা বুঝতে পারবে। এরপরে কি? এরপরে আসে হচ্ছে গ্যাস, তরল অথবা নরম। মানে কি? এরা কঠিন পদার্থ, আয়নিক যৌগের মতো কি এরা কঠিন না, এরা হচ্ছে তোমার গ্যাস, তরল অথবা নরম কঠিন পদার্থ হতে পারে। এই ছিল তোমাদের আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তোমরা মনে রাখবে পরীক্ষায় কিন্তু এই বৈশিষ্ট্যগুলো তোমাদের সিকিউর মধ্যে আসে, তাই অবশ্যই তোমরা এগুলো ভালো মতো পড়বে। এরপরে যদি আমরা আসি, এরপরে এই যে দেখো তোমাদের জন্য আমি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর রেখেছি। তো চলো আমরা সেগুলো প্র্যাকটিস শুরু করি। প্রথমে আশা করছি তোমাদের পরীক্ষাতে এই যে জ্ঞানমূলক প্রশ্ন এগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি আসে তাহলে অবশ্যই সেটি কমন পড়ে যাবে। প্রথমে আমাদের কি আছে? প্রথমে আমাদের আছে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। তো আমরা কালকে পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম যোজ্যতা ইলেকট্রন কি, যে কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের মোট যে ইলেকট্রন সংখ্যা সেটিকে আমরা কি বলি? সেটিকে আমরা বলি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এবং তোমরা যদি উদাহরণ হিসেবে দেখতে চাও, আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি 2,6, তাহলে সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? 6টি। এই জন্য এর যোজ্যতা ইলেকট্রন কত হয়? এর যোজ্যতা ইলেকট্রন হয় হচ্ছে
6। এরপরে যদি আমরা দেখি যোজ্যতা বা যোজনী, যোজ্যতা বা যোজনী কি? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক, একটা কথা মনে রাখবে এখানে, যে বিজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বা যোজ্যতা বলা হয়। যদি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ধরি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,8,3। এখন দেখো এর সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন কয়টি? 3টি। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত হয়? অ্যালুমিনিয়ামের যোজনী হয় হচ্ছে 3। এরপরে এই যে দেখো 3 নাম্বারে আছে যৌগমূলক কাকে বলে? এটি কিন্তু পরীক্ষায় প্রায় আসে। যৌগমূলক কি? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা মৌলের আয়নের ন্যায় আচরণ করে, তাকে যৌগমূলক বলে। এরপরে দেখো অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম কি? আমরা এই অধ্যায়ে বেশিরভাগই তোমার এই যে অষ্টক নিয়মের কথা বলেছি, এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি প্রায় আসে। অষ্টক নিয়ম কি? তোমরা সহজেই বুঝতে পারছো যে সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকার কথা? 8টি ইলেকট্রন থাকার কথা। এই যে এখানে লেখা আছে বিভিন্ন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান কিংবা শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস লাভ করাকে অষ্টক নিয়ম বলা হয়। এরপরে যদি আমরা আসি, এরপরে আসে হচ্ছে সমযোজী বন্ধন কাকে বলে? সমযোজী বন্ধন কাকে বলে? আমরা আগেই বলেছি সমযোজী মানে শেয়ার করা, এবং এটি অবশ্যই কি হইতে হবে? অবশ্যই তোমার অধাতু হইতে হবে। তো অধাতু পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের স্থায়ী বা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য তারা নিজেদের মধ্যে যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠিত হয় সেটিকেই কি বলা হয়? সেটিকেই হচ্ছে তোমার সমযোজী বন্ধন বলে। এরপর আসি ক্যাটায়ন কাকে বলে? ক্যাটায়ন হচ্ছে, সহজ কথায় মনে রাখবা, যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণু যৌগমূলককে ক্যাটায়ন বলে। আমরা পড়েছিলাম যে কোনো একটি ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হলে তাকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। তাই এখানে শর্টভাবে লিখেছি যে ধনাত্মক চার্জযুক্ত পরমাণু বা যৌগমূলককে তোমার কি বলে? ক্যাটায়ন বলে। এবার আসো হচ্ছে অ্যানায়ন কি? অ্যানায়ন হচ্ছে তোমার ঋণাত্মক আধানযুক্ত পরমাণু বা যৌগমূলককে অ্যানায়ন বলে। এগুলা খুব শর্টভাবে লিখেছি যেন কম প্রশ্নের জন্য আসলে তোমাদেরকে এর বেশি লিখতে না হয়। এরপরে আসো হচ্ছে 8 নাম্বার, যে আয়ন কাকে বলে? যদি আমরা উত্তরটা দেখি, যে রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণু গুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চার্জযুক্ত হয় তাকে আয়ন বলে। এখন দেখো যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম কি করে? একটি ইলেকট্রন ত্যাগ করে সে কি করে? সোডিয়াম প্লাস আয়নে, এই যে একটি ইলেকট্রন ত্যাগ করে সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এটি হচ্ছে কি? এই যে দেখো এটি কি? এটা হচ্ছে ধনাত্মক আয়ন, একে কি বলা হয়? আয়ন বলা হয়। এবার আসো হচ্ছে আয়নিক বন্ধন কি? অনেকবারই তোমাদেরকে বলেছি যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ, এবং অবশ্যই কি হইতে হবে? ধাতু আর অধাতু। অবশ্যই মনে রাখতে হবে ধাতু এবং অধাতু এরা পরস্পর যুক্ত হয়ে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকেই কি বলা হয়? আয়নিক বন্ধন। যেমন সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের উপরে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে। আশা করছি তোমাদের পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এগুলো থেকেই তোমাদের অর্ধবার্ষিক কিংবা এসএসসি পরীক্ষায় অবশ্যই তোমাদের 100% কমন পড়বে। তো এরপরে আসো, এরপরে হচ্ছে কিছু এমসিকিউ তোমাদের জন্য রাখা আছে। আমরা এবার এই অধ্যায়টা, আমরা যেহেতু পুরো অধ্যায়টারই ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো পড়েছি, তো এখন আসো আমাদের অবশ্যই কি করতে হবে? যে এমসিকিউগুলো আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য রেখেছি, চলো আমরা সেগুলো প্র্যাকটিস শুরু করি। তো প্রথম যে এমসিকিউ সেটি তোমার কি আছে, যে পটাশিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? তো এখন তোমরা বলো যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 19, এবং এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 2,8,8, কত 1। তাহলে সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে?
সর্বশক্তি স্তরে ইলেকট্রন রয়েছে একটি। উত্তর কি হবে? উত্তর হবে পটাশিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? পটাশিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। এবার আসো যে গ্রুপ 16 এ অবস্থিত ঢ একটি পরমাণু। এমনি তোমাদেরকে গেস করে বলছে যে ড, এটা আসলে কোনো নাম না, এমনি হচ্ছে গেস করার জন্য এটা বলছে যে ঢ একটি পরমাণু, নিচের কোনটি এর সঠিক আয়ন? এখন এবার আমাকে বলো, পর্যায় সারণীতে গ্রুপ 16তে কারা থাকে? আমরা তোমাদেরকে বলেছি যে গ্রুপ 16 এবং 17 এরা কি হয়? এরা পর্যায় সারণীতে অধাতু হয়। তো সেক্ষেত্রে কিভাবে, এখন আমরা এটা কিভাবে হচ্ছে তোমার অ্যান্সার করব? আমরা জানি যে গ্রুপ 16তে কোন মৌলগুলো থাকে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলিয়াম এগুলো থাকে। তো এখানে তোমরা আর বেশি কিছু জানতে হবে না। যদি আমরা অক্সিজেনের কথাই চিন্তা করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখি? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হয়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং এর ইলেকট্রন বিন্যাস কি হয়? 2,6। তাহলে দেখো, এখন এর যদি অষ্টক পূরণ করা লাগে, এর আরও কয়টি ইলেকট্রন প্রয়োজন? এর আরও 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়। এই যে 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়, সে কি করে? তার 2টি ইলেকট্রন গ্রহণ করে সে কিসে পরিণত হয়? O2 মাইনাস আয়নে পরিণত হয়। এখন দেখো, এখানে যদি ওকে আমরা যদি এক্স আকারে কল্পনা করি, তাইলে আর যদি 2 মাইনাস দিই, তাহলে আমাদের উত্তর এটার সাথে কোনটা মিলে? এখানে আমাদের দেখো, এখানে আমাদের ঘর নাম্বার x2 মাইনাস, এটা তোমরা অবশ্যই, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা তোমরা মনে রাখবে। এরপরে দেখো যে নিয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি? এখন নিয়নের পারমাণবিক সংখ্যা কত? নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে এবার তোমরা ইলেকট্রন বিন্যাসটি করো তো। নিয়নের পারমাণবিক সংখ্যা 10 হলে ইলেকট্রন বিন্যাস কি হবে? আমরা জানি প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 2টি। এবং দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? নিয়নের 8টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে কোনটি মিলেছে আমাদের সাথে? এখানে খ যে উত্তরটি সেটা হচ্ছে 2,8। তাহলে উত্তর কি হবে? নিয়নের ইলেকট্রন বিন্যাস হবে 2,8। এরপর যদি আমরা আসি, এরপর আমাদের আছে হচ্ছে যে জ্যাননের শেষ, এই যে আমরা যদি তাকাই, জ্যাননের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে? এখন এবার তোমরা বলো যে জ্যানন পর্যায় সারণীর কত নাম্বার গ্রুপে অবস্থিত এবং জ্যানন কি মৌল? তোমাদেরকে আমরা আগেই বলেছি যে পর্যায় সারণীর গ্রুপ যে 18 রয়েছে, তারা কি হয়? তারা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস হয়। তারা কি হয়? তারা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস হয়ে থাকে। এবং তারা কি করে? তাদের সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে? তারা হচ্ছে তাদের সর্বশক্তি স্তরে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এখন তাইলে তোমরা যদি হচ্ছে জানো যে পর্যায় সারণী গ্রুপ 18তে কোন কোন নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে? হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে কি ক্রিপ্টন, জ্যানন, এই যে জ্যানন, তারপর হচ্ছে র্যাডন। এখন দেখো, তাহলে এখানে জ্যাননের আমরা বলেছি যে পর্যায় সারণীতে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। তাহলে এইখানে জ্যানন যেহেতু একটি নিষ্ক্রিয় গ্যাস, তার সর্বশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত হবে? 8। কত হবে? 8। এই যে সহজে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে তোমরা আসো, এরপরে হচ্ছে তোমাদের যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আকার সবচেয়ে বড়কে, তোমাদেরকে এটা মনে রাখার জন্য সহজেই তোমরা জাস্ট মনে রাখবা যে একটাই তো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ রয়েছে। এটা তোমাদেরকে মুখস্থ করতে খুব বেশি প্যারা খাইতে হবে না। আমি এখানে লিখে পর্যন্ত দিয়েছি যে আমাদের প্রথমে আছে হচ্ছে হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে কি আছে? তারপরে আমাদের হচ্ছে আর্গন, তারপরে কি আছে? ক্রিপ্টন, তারপরে আছে জ্যানন, তারপরে লাস্টে আছে হচ্ছে তোমার র্যাডন। তাহলে দেখো, এখানে আকারে সবচেয়ে বড়কে আমরা হচ্ছে উপর থেকে নিচে সবচেয়ে বড় হিসাব করব। তাহলে সবচেয়ে বড়কে এখানে উপর আছে হিলিয়াম, তারপর আছে নিয়ন, তারপর আছে আর্গন, তারপর আছে ক্রিপ্টন, তারপর আছে জ্যানন, তারপর আছে কি র্যাডন। তাহলে এখানে সবচেয়ে বড় কি হবে? এখানে এই যে দেখো, আমাদের এটির সাথে কোনটি মিলছে? এখানে হচ্ছে আমাদের র্যাডন, উত্তরটি হবে র্যাডন। এবার দেখো এখানে এই যে এক্সি, তোমরা এটা হয়তো বুঝতে পারবে না যে এটা সংকেত দ্বারা কি বোঝানো হয়েছে। আমি তোমাদেরকে এখানে এটা লিখে দিয়েছিলাম যে এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে জ্যানন। এটাকে কি বলে? এটাকে হচ্ছে
জ্যানন বলে। এখন দেখো জ্যাননের পারমাণবিক সংখ্যা কত, এটা আসলে তোমাদেরকে মনেই রাখতে হবে, এটা ওভাবে আসলে বলার মতো কিছু না। তোমাদেরকে মনে রাখতে হবে যে জ্যাননের পারমাণবিক সংখ্যা কত হয়। জ্যাননের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। যদি আমরা প্রথমে যে ক নাম্বারটা দেখি, দেখো ক নাম্বারে আমাদের পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে, ক নাম্বারে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে হচ্ছে 8। এটা হবে কি অক্সিজেন। তারপরে 10 কি হয় নিয়ন। তারপরে দেওয়া আছে 18, 18 কি হয় 18 হচ্ছে আর্গন। এখন দেখো তোমরা যদি পরীক্ষার হলে যদি কনফিউজড হয়ে যাও, তাহলে তোমরা উপরে তিনটা যদি লিখো, আর কোনটা বাকি থাকে, আর বাকি থাকে হচ্ছে তোমার এই যে এখানে যে নিচে লাস্টে যে 54, এটি কি বাকি থাকে, তাহলে এটা কি হবে, এটা হবে তোমার জ্যানন। সহজে তোমরা উত্তর করে ফেলতে পারলা। এরপরে আমরা আসি যে আর্গনের ইলেকট্রন বিন্যাস কোনটি। এখন দেখো আর্গনের তোমার পারমাণবিক সংখ্যা কত, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 18। তাইলে যেহেতু পারমাণবিক সংখ্যা 18 এবং এটি একটি কি গ্যাস, আমরা জানি যে আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস, তাইলে তার ইলেকট্রন বিন্যাসটি কি হয় 2,8,8। তাহলে তার পারমাণবিক সংখ্যা কি হয় 2,8,8। কোনটির সাথে মিলে, এই যে খ নাম্বার এখানে 2,8,8। এবার দেখো, এবার হচ্ছে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসসমূহের পারমাণবিক সংখ্যার সঠিক ক্রম কোনটি। আমি কিন্তু গত স্লাইডেই তোমাদেরকে এটি পড়িয়ে ফেলেছি যে নিষ্ক্রিয় গ্যাসসমূহের পারমাণবিক সংখ্যার এই যে প্রশ্নটা, পারমাণবিক সংখ্যার যে সঠিক ক্রম, মানে তোমাকে বলছে যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এটাই তোমাকে বোঝাইতে বলছে। তো আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটি রয়েছে সেটি কি হয়, সেটি হচ্ছে তোমার প্রথমে থাকে হচ্ছে হিলিয়াম, তারপরে থাকে হচ্ছে নিয়ন, তারপরে থাকে হচ্ছে আর্গন, তারপরে থাকে হচ্ছে ক্রিপ্টন, তারপরে থাকে হচ্ছে জ্যানন, তারপরে লাস্টে কি থাকে র্যাডন। তাইলে এবার যদি আমরা দেখি এখানে আমাদের বড় থেকে ছোট নাকি ছোট থেকে বড় কোনো একটা অপশন দেওয়া আছে কিনা। যদি আমরা প্রথমে দেখি, যদি আমরা ছোট থেকে বড় দেখতে চাই, তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা দেখব হচ্ছে হিলিয়াম থেকে শুরু। আমরা দেখি এখানে কোনো এমসিকিউ অপশনে কি কোনো হিলিয়াম দেওয়া আছে কিনা, না আমাদের এখানে কোনো হিলিয়াম দেওয়া নাই প্রথমে। তাহলে আমাদেরকে কি দেখতে হবে, এবার যে বড় থেকে ছোট কোনো অপশন আমাদের, এই যে বড় থেকে কোনো ছোট অপশন আমাদের এখানে আছে কিনা। তো বড় থেকে ছোট আমাদের কি হবে, আমাদের বড় থেকে ছোট হবে র্যাডন থেকে তোমার শুরু হবে। এখন আমরা খুঁজি এখানে র্যাডন আছে কিনা, আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার এবং গ নাম্বার দুইটাই হচ্ছে র্যাডন। কিন্তু আমাদেরকে যেহেতু বড় থেকে ছোট, তাহলে আমাদেরকে কি করতে হবে, নিচ থেকে তোমার উপরে যাইতে হবে। এখন দেখো র্যাডনের পরে কি আছে, জ্যানন। এই যে দেখো এখানে যদি আমরা খুঁজি, তাহলে আমরা হচ্ছে তোমার পাবো হচ্ছে এই যে র্যাডন, তারপরে কি আছে জ্যানন। এখন দেখো এখানে দুইটা অপশনই কি আছে, র্যাডন এবং জ্যানন। তাহলে কি তোমরা তো কনফিউজড হয়ে যাবে যে কোনটা দাগাবো। তারপরে দেখো তারপরে কোনটি আছে, ক্রিপ্টন। কিন্তু তোমরা যদি এইখানে দেখো এখানে আছে ক্রিপ্টন, এখানেও সেম র্যাডন এবং জ্যানন প্রথমে আছে, কিন্তু তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে তোমার আর্গন। কিন্তু এটা কি হবে না। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। সঠিক উত্তর আমাদের কোনটি হবে, সঠিক উত্তর আমাদের হবে হচ্ছে র্যাডন, জ্যানন, ক্রিপ্টন, তারপর আর্গন, তারপরে নিয়ন, তারপরে হিলিয়াম একবারে লাস্টে। এরপরে যদি আমরা আসি যে হিলিয়াম ব্যতীত অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের শেষ স্তর কোনটি। হিলিয়াম ব্যতীত অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের শেষ স্তর কোনটি। আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের যারা নিষ্ক্রিয় গ্যাস তাদের সর্বশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে, তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে তোমার 8টি। তাইলে এখন আমরা খুঁজতে হবে যে আমাদের কোনটির সাথে 8 মিলে। যদি আমরা ক নাম্বার দেখি, এখানে আছে NH2 NP2, এখানে হবে কয়টি, 4টি, এটা হয়নি। তারপরে যদি আমরা দেখি NH2 NP6, এই যে আমরা পেয়ে গেছি এখানে মোট কয়টি, এখানে 8টি। তাহলে আমরা নিচের দিকে যাইতে হবে না, আমরা সঠিক উত্তরটি হচ্ছে খ নাম্বার। এরপরে যদি তোমরা দেখো, এরপরে হচ্ছে তোমার যে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাসের শেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, সেম আগেরটার মতোই। এই যে দেখো এখানে যদি আমরা খুঁজি 1s2 2p2, কিন্তু আমাদের এরকম কোনো ইলেকট্রন বিন্যাস নাই, তাই এটা হবে না। এরপরে যদি আমরা দেখি যে 2s2 2p6, হ্যাঁ আমরা পেয়ে গেছি যে নিষ্ক্রিয় গ্যাসে সাধারণত কয়টি ইলেকট্রন থাকে, সর্বশেষ শক্তি স্তরে থাকে হচ্ছে তোমার
8টি ইলেকট্রন। কয়টি? 8টি ইলেকট্রন। তাহলে আমরা নিচের দিকে না যাই, আমরা সঠিক উত্তর পেয়ে গেছে যে 2s2 2p6, এটি আমাদের সঠিক উত্তর। এরপরে যদি আমরা আসি যে তারপরে কি দেওয়া আছে, তারপরে হচ্ছে তোমার দেওয়া আছে যে হাইড্রোজেনের যোজ্যতা স্তরের কয়টি ইলেকট্রন আছে। এখন এবার আসো, যোজ্যতা ইলেকট্রন কি একটু আগে তোমাদেরকে বলেছি যে সর্বশেষ শক্তি স্তরে, এই যে ধরো যদি এটি হাইড্রোজেন হয় তাহলে সর্বশেষ শক্তি স্তরে যেই কয়টি ইলেকট্রন থাকবে ওটি হবে তার কি যোজ্যতা ইলেকট্রন। এখন দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং এর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে? এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে হচ্ছে তোমার এই যে একটি, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে তোমার হাইড্রোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হবে একটি। এবার অষ্টক নিয়ম প্রযোজ্য কোন মৌলের ক্ষেত্রে? এটা তোমরা যদি দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। অষ্টক নিয়ম প্রযোজ্য কোন মৌলের ক্ষেত্রে? তো আমরা আসি এখানে যে প্রথমে আমাদের কি আছে? হাইড্রোজেন। এখন দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাইলে এটা হবে না। এরপরে আমরা আসি লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এটাও আমাদের হবে না। এখন দেখো আর আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লোরিন আর একটা আছে হিলিয়াম। এখন দেখো হিলিয়ামের হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা কত? 2। কিন্তু এখন এখানে আমরা বলেছি যে প্রশ্নে আমাদের কি আছে? অষ্টক নিয়ম। কিন্তু আমাদের কি এখানে এই তিনটার একটাও কি আমাদের অষ্টক নিয়মের সাথে মিলেছে? মিলে নাই। তো আমরা চাইলে এটি দাগা দিতে পারি, কিন্তু না, আমাদেরকে এটি বুঝতে হবে যে কেন আমাদের এটি অষ্টক নিয়ম প্রযোজ্য। এখন দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 17 এবং এর যদি আমরা ইলেকট্রোমিনাস দেখি, ইলেকট্রোমিনাস হচ্ছে 2,8,7। তাহলে দেখো প্রত্যেকটি মৌলই যেহেতু তোমার কি করতে চায়, তার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ রাখতে চায়। ক্লোরিন কি করে? অন্য একটি মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে সে কি করে? তার সর্বশেষ শক্তি স্তরে, যদি এটি ক্লোরিন হয় সে কি করে? তার সর্বশেষ শক্তি স্তরে যদি একটি ইলেকট্রন থাকে, আরও একটি মৌলের কোন এক পরমাণু থেকে সে এই পরমাণুটি গ্রহণ করে সে কি হয়? তার অষ্টক পূরণ করে। তাইলে অষ্টক নিয়ম প্রযোজ্য কোন মৌলের ক্ষেত্রে এবং এটি ক্লোরিন কেন হয়েছে তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে তোমার ক্লোরিন। এখন দেখো এইখানে একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য আছে যে হাইড্রোজেন অণু গঠনকালে হাইড্রোজেন পরমাণু কি করে? আমি কিন্তু তোমাদেরকে সমযোজী বন্ধন পড়ানোর সময় এটি কিন্তু খুব ভালো মতোই বলেছিলাম। তাহলে তোমরা বলো প্রথম অপশন কি আছে? যে ইলেকট্রন গ্রহণ করে। সমযোজী বন্ধনে কি ইলেকট্রন গ্রহণ করে? না। এরপরে আছে হচ্ছে কারণ এটি হচ্ছে তোমার আয়নিক বন্ধনে করে। এরপরে দ্বিতীয় অপশন কি? ইলেকট্রন ত্যাগ করে। না, এটিও হবে না। কারণ কি? কারণ সমযোজী বন্ধন মানে কি? শেয়ার করে, এবং হাইড্রোজেন অণু কি করে? ইলেকট্রন শেয়ার করে। এই যে দেখো তোমার ঘ যেটি আছে যে ইলেকট্রন শেয়ার করে, তাহলে সঠিক উত্তর কি হবে? ইলেকট্রন শেয়ার করে। আশা করছি তোমরা এটি বুঝতে পারছো। এরপরে যদি আমরা আসি, এরপর আমাদের প্রশ্নটি হচ্ছে তোমার কোন মৌলটি অষ্টক পূরণ করতে ইলেকট্রন গ্রহণ করতে হয়? এখন দেখো যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখি, লিথিয়ামের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা কত? 3, তাইলে এটা কি হবে? না। এরপর যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20 এবং এর ইলেকট্রোমিনাস যদি আমরা দেখি 2,8,8,2। তাহলে দেখো এর আমাদের প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে কোন মৌলটি অষ্টক পূরণ করতে, অবশ্যই অষ্টক পূরণ করতে চাইবে ইলেকট্রন গ্রহণ করতে হয়। কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হয়? তার এক্সট্রা 2টি ইলেকট্রন সে কি করে? ত্যাগ করে দিয়ে সে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়। তাহলে ক্যালসিয়াম কি হবে? না, ক্যালসিয়াম হবে না। এরপর যদি আমরা আসি সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে দেখো এখন সোডিয়ামের ইলেকট্রোমিনাস যদি আমরা দেখি, সোডিয়ামের ইলেকট্রোমিনাস কি? 2,8,1। এখন সোডিয়াম কি করে? আমরা জানি যে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের এই যে একটি ইলেকট্রন এটি সে ত্যাগ করে কিসে পরিণত হয়? সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তাহলে ক্যালসিয়ামও ত্যাগ করে দেয়, সোডিয়ামও ত্যাগ করে দেয়। তাহলে সোডিয়াম এই অপশনটিও তোমাদের হবে না। এবার আসি আমরা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? তোমরা জানো
অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 8 এবং ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস কি হয় 2,6। এখন দেখো এর তো সর্বোচ্চ শক্তি স্তরে 8টি ইলেকট্রন নাই, এটাতেও ছিল, তাহলে সর্বশেষ শক্তি স্তরের 8টি ইলেকট্রন পূরণ করার জন্য অক্সিজেন কি করে অন্য একটি মৌলের থেকে সে 2টি ইলেকট্রন গ্রহণ করে সে কি করে তোমার 8টি ইলেকট্রন পূরণ করে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর কোনটি হবে, কোন মৌলটি অষ্টক পূরণ করতে ইলেকট্রন গ্রহণ করতে হয়। এখানে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখেছি অক্সিজেন অষ্টক পূরণ করার জন্য কি করতে হয় 2টি ইলেকট্রন গ্রহণ করতে হয়। তাহলে সঠিক উত্তরটি কি হবে, সঠিক উত্তরটি হবে হচ্ছে তোমাদের অক্সিজেন। এবার যদি আমরা আসি যে নিচের কোন পরমাণুটি ক্যাটায়ন, আমরা বলেছি ক্যাটায়নের সংজ্ঞা থেকে আমরা কি জেনেছি, ক্যাটায়ন কিন্তু আমি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু বলেছিলাম। ক্যাটায়ন কারা, যারা হচ্ছে তোমার ইলেকট্রন ত্যাগ করে। ক্যাটায়ন কারা, ক্যাটায়ন হচ্ছে যারা ইলেকট্রন কি করে ত্যাগ করে ধনাত্মক আয়নে কি হয় পরিণত হয়। এখন দেখো ইলেকট্রন ত্যাগ করে কে, ক্লোরিন। আমরা জানি ক্লোরিন কি করে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে কি এটা হবে না। এবার যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, আমরা একটু আগেই দেখেছিলাম অক্সিজেন কি করছে 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে কি এটি হবে না, এটি হচ্ছে অ্যানায়ন। এবার যদি আমরা এখানে আসি, এখানে কি আছে সোডিয়াম প্লাস। এখন আমরা যদি দেখি সোডিয়ামের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1। এখন এই যে সোডিয়াম কি করে তার সর্বশেষ শক্তি স্তরের এই যে অষ্টক পূরণ করার জন্য তার যে একটি ইলেকট্রন সেটি কি করে দেয়, সেটি সে ছেড়ে দেয় বা ত্যাগ করে এবং কিসে পরিণত হয় সোডিয়াম প্লাস আয়ন বা ধনাত্মক আয়নে পরিণত হয়। আর এই যে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হওয়া এটি হচ্ছে কি, এটি হচ্ছে তোমার ক্যাটায়ন। আশা করছি তোমরা সেটি বুঝতে পারছো। তো দেখো তাহলে সঠিক উত্তরটি কি হবে, সঠিক উত্তরটি হবে হচ্ছে তোমাদের সোডিয়াম প্লাস। এরপরে দেখো, এরপরে তোমাদের আজকের লাস্ট এমসিকিউ কোশ্চেন মেবি। দেখো ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলে। আমি কিন্তু গত প্রশ্নেই কিন্তু এটির কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলে। দেখো সোডিয়াম কি ধনাত্মক চার্জ নাকি ঋণাত্মক চার্জ। এখন দেখো সোডিয়াম একটা দিলাম সোডিয়াম প্লাস আর একটা দিলাম ক্লোরিন মাইনাস, কোনটা অ্যানায়ন আর কোনটা ক্যাটায়ন বলো। এটি হচ্ছে কি, এটি হচ্ছে তোমার ক্যাটায়ন আর এটি হচ্ছে তোমার অ্যানায়ন। এটি কি, এটি হচ্ছে তোমার অ্যানায়ন। এখন দেখো সোডিয়াম কি, এটি হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত। আর আমরা জানি ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে কি বলা হয়, উপরেই আমরা দেখেছি ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। ভাইয়ার তরফ থেকে ভাইয়া তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। এরকম আমাদের আরও অনেক লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। আশা করছি তোমরা সেই লাইভ ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করবে এবং তোমাদের জন্য এরপর নেক্সট কোন সাবজেক্টের কোন টপিকের উপরে ক্লাস নিলে ভালো হয় অবশ্যই কি করবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস ছিল তোমাদের জন্য এই পর্যন্ত। ভালো থেকো সবাই এবং বন্ধুদেরকে ইনভাইট করে দিও আমাদের গ্রুপে, যেন তারাও কি তোমাদের মতো নিয়মিত লাইভ ক্লাসে জয়েন করে লাইভ ক্লাসে সব কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারে। তো আজকে ছিল এই পর্যন্ত। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।